হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, গত পর্বে আমরা মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর সম্পর্কে জেনেছিলাম। আর আজকের পর্বে আমরা মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হলো একাদশ-দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের ১০ম অধ্যায় মানবদেহের প্রতিরক্ষা ইমিউনিটি থেকে দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা এবং খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাকনালীর অ্যাসিড ও এনজাইমের ভূমিকা। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে নিশ্চয় জেনে গেছো যে ত্বক আমাদের দেহের প্রথম সারির অন্যতম প্রতিরক্ষক। তার মানে ত্বক আমাদের দেহের প্রতিরক্ষায় ভূমিকা পালন করে। তোমাদের কি মনে আছে প্রথম প্রতিরক্ষা স্তরের কাজ কী ছিল? প্রথম প্রতিরক্ষা স্তরের কাজ হলো দেহে জীবাণু প্রবেশে বাধা দেওয়া এবং কোনো জীবাণু অনুপ্রবেশ করতে চাইলে তা ধ্বংস করা। দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকাও ঠিক একই রকম। তোমাদের নিশ্চয় মনে আছে প্রথম প্রতিরক্ষা স্তর হলো নন স্পেসিফিক স্তর। আমাদের ত্বকও ঠিক তাই। ত্বক হলো এমন একটি প্রতিবন্ধক যা এর সংস্পর্শে আসা কোনো জীবিত বস্তুকে সুনির্দিষ্টভাবে শনাক্ত না করতে পেরে তাকে জীবাণু মনে করে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। বন্ধুরা, মানবদেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে চলো দেখে নিই আমাদের ত্বকের সবচেয়ে বাইরের স্তরটি কী। বন্ধুরা, ত্বকের সবচেয়ে বাইরের স্তরটি হলো এপিডার্মিস। এই স্তরটি মৃত ও চাপা কোষে গঠিত এবং এর একটি নাম আছে, তা হলো স্ট্র্যাটাম কর্নিয়াম। আমাদের দেহের প্রতিরক্ষায় এই স্তরটি জীবাণুরোধী হিসেবে এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রবেশে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এর ফলে দেখা যায় বেশিরভাগ ভাইরাস ও ব্যাকটেরিয়া আমাদের ত্বকের ভেতরে অক্ষত অবস্থায় প্রবেশ করতে পারে না। বন্ধুরা, আমাদের ত্বকে সাধারণত দুই ধরনের গ্রন্থি আছে। এগুলো হলো শ্বেতগ্রন্থি ও ঘাম গ্রন্থি। ত্বকের শ্বেতগ্রন্থি থেকে তেল বা শ্বেত খরিত হয় আর ঘাম গ্রন্থি থেকে ঘাম খরিত হয়। এই তেল ও ঘাম আমাদের ত্বককে অ্যাসিডিক করে তোলে, ফলে আমাদের ত্বকের পিএইচ ভ্যালু ৩ থেকে ৫-এর মধ্যে হয়ে থাকে। বন্ধুরা, একটি মজার ব্যাপার কি জানো? আমাদের ত্বকে অনেক ব্যাকটেরিয়াই বসবাস করে, কিন্তু এদের মধ্যে অনেকেই আমাদের কোনো ক্ষতি করে না। আর যে ব্যাকটেরিয়াগুলো ক্ষতি করে সেগুলো এই ত্বকের অ্যাসিডিক পরিবেশে বাঁচতে পারে না। বন্ধুরা, আবার কি হয় জানো? এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো ত্বককে অ্যাসিডিক করার মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংসে সহায়তা করে। এছাড়াও শ্বেত ও ঘাম গ্রন্থির ক্ষরণে জীবাণুনাশক পদার্থ যেমন অ্যান্টিবায়োটিক থাকে। এর একটি উদাহরণ হতে পারে ডার্মিসাইডিন নামক পেপটাইড। এই সকল পদার্থ থাকার কারণে মানুষের ত্বককে আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ বা সেলফ ডিসইনফেক্টিং অর্গান বলা হয়। বন্ধুরা, কিছুক্ষণ আগেই তোমরা জেনেছো যে আমাদের ত্বকে কিছু অক্ষতিকর ব্যাকটেরিয়া বাস করে। কেবল তাই নয়, এরা ক্ষতিকর ব্যাকটেরিয়া দমনের মাধ্যমে আমাদের দেহকে অণুজীবের আক্রমণ থেকে রক্ষাও করে থাকে। বন্ধুরা, এরকমই কিছু ব্যাকটেরিয়া যোনিতে বাস করে। এই ব্যাকটেরিয়াগুলো ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে, যার ফলে সেখানে পিএইচ কমে যায়। আবার অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে এসব অক্ষতিকর ব্যাকটেরিয়াও মারা যেতে পারে, যার ফলে যোনিদেশে পিএইচ বেড়ে যায়। আর এই সুযোগে সেখানে ক্যান্ডিডা বা অন্যান্য অণুজীব বংশবৃদ্ধি করে ক্ষতরোগের সৃষ্টি করে। তোমাদের সবার নিশ্চয় মনে আছে, আমাদের ত্বকের কোনো স্থান কেটে গেলে রক্তের অণুচক্রিকা ও কিছু ক্লটিং ফ্যাক্টরের সাহায্যে সেই স্থানের রক্ত জমাট বেঁধে যায়। তো বন্ধুরা, যখন আমাদের ত্বকের কোনো স্থান কেটে যায় সেখানে সহজে ব্যাকটেরিয়া বা যে কোনো অণুজীব প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে, তাই না? আর এটি যেন না ঘটে সে কারণে রক্ত জমাট বেঁধে যায়।
এর ফলে রক্তপ্রবাহ যেমন বন্ধ হয়, তেমনি অণুজীব অনুপ্রবেশেও বাধাপ্রাপ্ত হয়। এবার আসি ত্বকের বিভিন্ন এনজাইমের ভূমিকায়। দেহের সিক্ত অংশগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণের ঝুঁকি বেশি থাকে, আর তাই এর প্রতিরোধে সেসব স্থানে রয়েছে কিছু এনজাইম যেগুলো অণুজীব বিনাশের মাধ্যমে দেহে প্রবেশে বাধা দেয়, যেমন অশ্রু, নাসিকা ঝিল্লি ও লালায় থাকা লাইসোজোম, এরপর সিমেনে থাকা স্পারমিন এবং দুধের ল্যাক্টোপারঅক্সিডেজ ইত্যাদি। এছাড়াও আমাদের কর্ণকুহরে অবস্থিত একটি ত্বকীয় গ্রন্থি হল সিরোমিনাস গ্রন্থি। কানের ভেতরে অবস্থিত এই গ্রন্থি থেকে সিরুমেন বা কানের মোম ক্ষরিত হয়, যা কানের গভীরে ধুলাবালি, ব্যাকটেরিয়া ও ছোট পোকার প্রবেশ প্রতিরোধ করে। তো বন্ধুরা, এই ছিল দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। এতক্ষণের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছ ত্বক আমাদের অজান্তেই আমাদের দেহকে সুরক্ষা দিতে প্রতিনিয়ত জীবাণুর সাথে লড়াই করছে। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, যা হলো খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাক নালীর অ্যাসিড ও এনজাইমের ভূমিকা। বন্ধুরা, আমাদের বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করা প্রয়োজন, কিন্তু চিন্তার বিষয় হলো আমরা তো প্রতিনিয়তই বিভিন্ন ব্যাকটেরিয়া ও অণুজীবের সংস্পর্শে আসছি। কেবল তাই নয়, এ সকল অণুজীব খাবারের মাধ্যমে আমাদের দেহে সহজেই প্রবেশ করতে পারে, আর তাই আমাদের দেহের ভেতর এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা খাদ্যবাহিত হয়ে আসা এ সকল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। বন্ধুরা, আমাদের নাসিকা গহ্বর, গলবিল ও ট্রাকিয়ার মিউকাস ঝিল্লি মিউকাস ক্ষরণ করে। ক্ষরিত মিউকাসে লাইসোজোম নামক এক ধরনের প্রোটিন থাকে, যা হলো এক প্রকার ব্যাকটেরিয়া নাশক। ট্রাকিয়ার মিউকাস ঝিল্লির প্রাচীর সিলিয়াময় হয়ে থাকে, আর সিলিয়া থাকার কারণে ধুলাবালি বা বহিরাগত কণা ভেতরে প্রবেশ করতে পারে না। এগুলো তখন সিলিয়ায় আটকা পড়ে এবং সিলিয়ার আন্দোলনে ব্যাকটেরিয়া মিউকাস মিশ্রিত হয়ে গলবিলে এসে পড়ে। গলবিল হয়ে এসব ব্যাকটেরিয়া পাকস্থলিতে এসে পৌঁছায়। এরপর পাকস্থলিতে থাকা গ্যাস্ট্রিক জুসের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্রিয়ায় ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, তাছাড়া আমাদের লালা গ্রন্থিতেও লাইসোজোম এনজাইম থাকে। এটি মুখ ও গলায় সংক্রমণকারী স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস ইত্যাদি ব্যাকটেরিয়া সহ অনেক ধরনের জীবাণু ধ্বংস করে। এই ব্যাকটেরিয়াগুলোর কোষপ্রাচীর পলিস্যাকারাইড নির্মিত হয়ে থাকে। লাইসোজোমের ক্রিয়ায় এদের পলিস্যাকারাইড নির্মিত কোষপ্রাচীর বিগলিত হয়ে যায় এবং ব্যাকটেরিয়াগুলো তখন ধ্বংসপ্রাপ্ত হয়। বন্ধুরা, লাইসোজোমের আরও একটি উপকারিতা কি তোমরা জানো? এটি আমাদের দাঁতকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। কেবল লাইসোজোম নয়, এর পাশাপাশি লালা এবং লালায় অবস্থিত হাইড্রোজেন কার্বনেট আয়নও এক্ষেত্রে ভূমিকা রাখে। তো এই ছিল মানবদেহের প্রতিরক্ষায় পরিপাক নালীর এনজাইমের ভূমিকা। এই পর্যায়ে আমরা আলোচনা করব পরিপাক নালীর অ্যাসিডের ভূমিকা সম্পর্কে। আমাদের পাকস্থলীর প্যারাইটাল বা অক্সিনেটিক কোষ থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়। এই গ্যাস্ট্রিক জুসে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আর তোমরা নিশ্চয় জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশ শক্তিশালী একটি অ্যাসিড। এই অ্যাসিডের উপস্থিতির কারণে আমাদের পাকস্থলীর অভ্যন্তরে পিএইচ থাকে 1.0 থেকে 2.0 মতো, অর্থাৎ আমাদের পাকস্থলীর ভেতরে অ্যাসিডিক মাধ্যম তৈরি হয়। বন্ধুরা, এর ফলে যা হয়, এই শক্তিশালী অ্যাসিড মাধ্যমে ব্যাকটেরিয়া ও ভাইরাস বেঁচে থাকতে পারে না, তাই এরা পাকস্থলীতে ধ্বংসপ্রাপ্ত হয়। অন্ত্র এবং যকৃৎ আমাদের পরিপাকতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দুইটি অঙ্গ। আমাদের অন্ত্রে কিছু মিথজীবী অণুজীব বাস করে। এ সকল অণুজীব অন্ত্রে অ্যান্টিবায়োটিক ক্ষরণ করে, যার প্রভাবে ব্যাকটেরিয়া ধ্বংস হয়। আর যকৃৎ এর পিত্তথলি থেকে পিত্ত ক্ষরিত হয়। পিত্ত এক ধরনের ক্ষারীয় রস, যার পিএইচ হলো 8। এই পিত্তরস অন্ত্রে গিয়ে খাদ্যবস্তু যে কাইমে পরিণত হয়, সেই কাইমে অ্যান্টিবডি তৈরি করে এবং এভাবে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি দমন করে। বন্ধুরা, আবার আমাদের সম্পূর্ণ পৌষ্টিক নালীর ভেতরের প্রাচীর মিউকাসময় হয়ে থাকে,
মিউকাস এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি রোধ করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সঙ্গে থেকো। বন্ধুরা, এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি। ত্বকের পিএইচ ভ্যালু 3 থেকে 5-এর মধ্যে হয়ে থাকে। ত্বককে আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ বা সেলফ ডিসইনফেক্টিং অর্গান বলা হয়। লাইসোজোম হলো এক ধরনের প্রোটিন যা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। পাকস্থলীর প্যারাইটাল বা অক্সিনেটিক কোষ থেকে গ্যাস্ট্রিক জুস খরিত হয়। এই গ্যাস্ট্রিক জুসে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। পাকস্থলীর অভ্যন্তরে পিএইচ 1.0 থেকে 2.0-এর মধ্যে হয়ে থাকে।